সঙ্গীন শক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ৫৪তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। গভীর রাতে সান ফ্রান্সিসকোর রাস্তাঘাট কিছুটা ফাঁকা, তবে শহরের অলিতে গলিতে মাতাল মানুষের অভাব নেই। কেউ অফিস কলিগদের সাথে লেট নাইট পার্টি করে বাড়ি ফিরেছে, তো কেউ বন্ধু বান্ধবদের সাথে, কেউ বা প্রচণ্ড নেশায় বোধ হয়ে রাস্তার মাঝে শুয়ে পড়েছে নির্দ্বিধায়। আমেরিকাতে এটা নতুন কিংবা আশ্চর্যের কিছুই নয়। এই মাতালদের ভিড়ে আজ এক নতুন মাতাল যোগ হয়েছে। নাম তার শায়র আহমেদ। সে হলো ফরেইনার মাতাল। শায়র আমেরিকান সিটিজেন বহু বছর ধরে, কিন্তু কৃতিক কর্ণব এলিসার মতো উদ্ভ্রান্ত আর অনেকটা উগ্র টাইপ থ্রিলিং বন্ধু বান্ধবদের সাথে মিশেও ওর স্বভাব চরিত্রের পরিবর্তন হয়নি একটুও। হতে পারে ওদের সাথে মিলে অনেক উল্টোপাল্টা কাজে সঙ্গ দিয়েছে শায়র, কিন্তু এসব কাজে সবসময় শায়র থাকতো পেছনের সারিতে, আর সবার সামনে কৃতিক। ছেলেটার জন্মই হয়েছে বোধ হয় সবার সাথে বেয়াদবি করার জন্য, রিডিকিউলাস। এক কথায় কৃতিকের সাথে তুলনা করতে গেলে শায়র হলো শুদ্ধ পুরুষ, সরলতার প্রতিমা যাকে বলে। নিজের বউকে চুমু খাওয়ার কথা কল্পনা করলেও আতঙ্কে শরীরের লোমকূপ সব দাঁড়িয়ে যায় তার। কিন্তু আজ নিজেকে বরাবরই শুদ্ধ পুরুষ খেতাবে ভূষিত করা এই শায়রের দুমুখ বিয়ার খেয়ে নেশা ধরে গিয়েছে। চোখের সামনে সবকিছু কেমন দুলছে। ওর মনে হচ্ছে ও মেঘের মতো হাওয়ায় ভেসে ভেসেই বাড়ি ফিরছে। কি আশ্চর্য চমৎকার এই অনুভূতি। এক পর্যায়ে ভাসতে ভাসতে ঘরের দুয়ারে পা রাখলো শায়র। শায়র যখন বাড়িতে ফেরে তখন নীলিমা কোমরে ওড়না গুজে ঘরের কাজ করায় ব্যস্ত ভীষণ। সে একদিকে ঘরদোর ভ্যাকিউম করছে, অন্যদিকে একটু পরপর দৌড়ে গিয়ে দক্ষ হাতে কড়াইয়ে স্প্যাচুলা নাড়ছে। নীলিমার কর্মকাণ্ডে হয়তো কেউ কল্পনা করতে পারবে না যে এই মেয়েকে শায়র বিয়ের আসর থেকে তুলে এনে জোর করে বিয়ে করেছে। মাত্র ২ মাস যেতে না যেতেই কেমন পাকা ঘরণী হয়ে উঠেছে সে। আচ্ছা, নীলিমাকে কি আসলে জোর করে বিয়ে করা হয়েছিল, নাকি অন্য কিছু? কাজের ফাঁকে হঠাৎ শায়রকে দেখতে পেয়ে নীলিমা তড়িঘড়ি করে এগিয়ে এসে বলে উঠল, দেখুন না, সন্ধ্যা হতেই ঘুমিয়ে গিয়েছিলাম, রাতের রান্না বসাতে একদম মনে নেই। থাক, মঙ্গল গ্রহ থেকে খেয়ে এসেছি। অস্ফুটে কথাটা বেরিয়ে এলো টালমাটাল শায়রের মুখ ফসকে। শায়রের এহেন অদ্ভুত কথার মানে বুঝতে না পেরে নীলিমা দরজার দিকে এগিয়ে এসে ভ্রু কুঁচকে শুধালো, কি বললেন? নীলিমার কথার প্রত্যুত্তরে কিছুই জবাব দিল না শায়র। উল্টো ওকে সূক্ষ্ম চোখে পরখ করে আঙ্গুলের কর গুনতে গুনতে বিড়বিড়ালো, ১টা বউ, ২টা বউ, ৩টা, ৪টা, ১০টা বউ। চোখ দুটো বড় বড় করে মুখের উপর এক হাত চেপে ধরে বিস্ময়কর কণ্ঠে কথাটা বলল শায়র। শায়রের কথার আগামাথা কিছু বোধগম্য নয় নীলিমার। এত রাতে এই কিসব মশকরা বুঝতে পারছে না ও। তাই শায়রের উপর কিছুটা চটে গিয়ে নীলিমা ঝাঁঝিয়ে বলে উঠল, কি বলছেন এসব আবল তাবল? আর 10টা বই বা কোথায় পেলেন? সুর থেকে তো আসেননি, তাহলে কোথা থেকে এসেছেন সত্যি করে বলুন। শায়র একটু দম নিয়ে ভাবল, তারপর আঙ্গুল উঁচিয়ে সিলিংয়ের দিকে দেখিয়ে বলল, জুপিটার থেকে, মাত্রই তো স্পেসশিপ ল্যান্ড করলো। শায়রের কথায় নীলিমা ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনি এতক্ষণ মহাকাশে ছিলেন, তাই তো? শায়র তৎক্ষণাৎ ঠোঁট উল্টে জোরে জোরে হাঁ বোধক মাথা নাড়ল। তা মহাকাশে মদ কোথায় পেলেন? শায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বলো না, মাঝ আকাশে এলিয়েনগুলো হকারি করছিল। খুবই দরিদ্র ওরা, দেখে মায়া হলো, তাই কিছু মদ দিয়ে 2টো টাকা কিনেছিলাম। নীলিমা ভেবাচাকা খেয়ে গেল শায়রের প্রত্যুত্তর শুনে। ওকে আরেকটু বাজিয়ে দেখলে মন্দ হয় না, সেই ভেবে এবার আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে কৌতুক কণ্ঠে নীলিমা শোধালো, তা এখন আপনি কোথায় আছেন? শায়র ঢুলতে ঢুলতে হলের কাউচের উপর গিয়ে বসে পড়ে বলল, কোথায় আবার, চাঁদে। অর্ণবের বাচ্চাটা কি জোরে জোরে স্প্রেডশিট চালায়, মাথাটা ঘুরে গেল আমার। এমনিতে মদ খেয়েছি, তার উপর যদি নেশা ধরে যায় তাহলে কি হবে বলো তো? আমি তো ভুলভাল বকতে শুরু করব তখন। নীলিমা শায়রের দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আচ্ছা, আপনি যদি চাঁদে থেকে থাকেন তাহলে বলুন তো আমি কে? শায়র তৎক্ষণাৎ ভ্রু কুঞ্চিত করে নাকটা শিকড় তুলে নীলিমার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর গলায় বলল, তুমি আবার কে? চাঁদের সেই ডাইনি বুড়িটা না, কাজকর্ম বাদ দিয়ে যে সারাক্ষণ সুতো কাটে? কি, আমি ডাইনি বুড়ি?
শায়রের কথায় খেকিয়ে উঠল নীলিমা। শায়র দিন দুনিয়ার হুঁশ হারিয়ে পুনরায় চোখ মুখ কুঁচকে বলল, হ্যাঁ ডাইনি তো, কি বিচ্ছিরি দেখতে তুমি, ওয়াক। বমির ভান করতে গিয়ে অবশেষে সত্যি সত্যি বমি করে নীলিমার সর্বাঙ্গ ভাসিয়ে দিল শায়র। নীলিমা সবসময় একটু বেশি পাষাণ। শাওরের মতো সফট হার্টেড লাভিডাভি হাজব্যান্ড ম্যাটেরিয়াল ছেলের সঙ্গেও তার ভাব জমে না খুব একটা। হয়তো নীলিমা পারেই না সেভাবে ভাব জমাতে, নিঃসংকোচে মুখ ফুটে ভালোবাসি শব্দ আওড়াতে। নীলিমার ভাষ্যমতে ভালোবাসা এত ডাকঢোল পিটিয়ে বলে বেড়ানোর কি আছে? দু চোখ দেখলেই তো পড়ে ফেলা যায়। আদতে কে তোমায় ভালোবাসে আর কেই বা ঘৃণা করে? অথচ শায়রের নিকট চোখের ওই কঠিন ভাষাগুলো পড়া অসাধ্য সাধনের মতোই দুর্লভ। কারণ শায়রের দৃষ্টিকোণ এতটাও জটিল নয় যতটা জটিলভাবে নীলিমা নিজেকে উপস্থাপন করে। তবুও দিন শেষে শায়রের মতো এমন একটা উষ্ণ হৃদয়ের ছেলেই কিনা এই পাষাণ মেয়েটার প্রেমে পড়তে গেল। কি অদ্ভুত! ছেলেটা এই জীবনে বউয়ের আদর সোহাগ তো দূরে থাক, বউয়ের মুখ থেকে একটু আধটু মিষ্টি মাখা কথা শুনতে পাবে কিনা সেটাই এখন দুশ্চিন্তার বিষয়। কিন্তু কথাই আছে না, মানুষের ভাবনা যেখানে এসে শেষ হয়, উপরওয়ালার সূক্ষ্ম ভাবনাগুলো সেখান থেকে শুরু হয়। আজ তেমন কিছুই হলো। সব সময় সব পরিস্থিতিতে নীলিমা শায়রকে উপেক্ষা করে গেলেও আজ গেল না, বরং শায়রকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে এসে ওকেও সুন্দর করে পরিষ্কার করে দিল। অতঃপর টেনে টুনে শায়রকে নিয়ে শুইয়ে দিল বেডরুমে। শায়র অচেতন নয়, তবে ওর দৃশ্য কিছুটা ঝাপসা, তবুও স্পষ্ট দেখতে পাচ্ছে নীলিমার পান পাতার মতন ঢলঢলে আদুরে মুখটা। এই মুহূর্তে ওর ডাগর ডাগর চোখ দুটো ওর ঝাপসা চোখে নিবদ্ধ রয়েছে। শায়র সে কতক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে, নীলিমার নির্লিপ্ত কণ্ঠে শুধালো তা দেখে। তাকিয়ে আছেন কেন এভাবে? আমি তো ডাইনি বুড়ি। নীলিমার কণ্ঠে ক্ষোভ অভিমান দুটোই প্রকাশ পেল। শায়র তাতে পাত্তা না দিয়ে বোকার মতো হেসে বলল, চুমু খাবো বলে? যাকে বলেছে মাল খেলে চুমু খাওয়া খুব ইজি। শায়রের কথায় নীলিমার নাকমুখ কুঁচকে বলল, যেমন আপনি তেমন আপনার বন্ধুরা। কি শিক্ষা, ছে! শায়র চোখ ছোট ছোট করে নীলিমার হাত টেনে ওকে কাছে এনে বলল, আসো না একটা চুমু খাই, নইলে আমি ওদের মুখ দেখাবো কি করে বলো তো? মাস্ক পরে থাকবেন, ব্যাস, তাইলেই তো আর মুখ দেখাতে হবে না। এখন ঘুমান তো। নীলিমার কথার প্রত্যুত্তরে শায়র নেশালো গলায় আবদারে সুরে বলল, সেদিনের মতো ড্রেস খুলে আমার সাথে ঘুমাবে প্লিজ। অ্যাকচুয়ালি আই ওয়াজ এনজয়েড ইট। কি সুন্দর তুমি। শায়রের মাতাল মাতাল অস্পষ্ট কথা শুনে শুষ্ক ঢোক গিলল নীলিমা। কি ভেবে যেন শায়রের চোখ থেকে চোখ সরিয়ে নিল হুট করে। আজ প্রথমবার ওর নিজের হৃদয়টাও কেমন যেন শায়রের জন্য উথাল পাথাল করছে। মন বলছে এটাই ভবিতব্য। আজ কিংবা কাল শায়রের কাছে আবেদনময় নারীরূপে নিজেকে উপস্থাপন করতেই হবে। এই যে শায়রের কঠোর অধিকার, তাতে কি করে বা বাধা দেবে নীলিমা, যার দরুন একটু আগের সেই জিদি নারী সত্তাটা শায়রের পুরুষ সত্তার কাছে হার মেনে মাথা নত করে ফেলেছে মুহূর্তেই। নীলিমা ভবঘুরে হয়ে কে যেন ভাবছে তখন থেকে। শায়র সে মুহূর্তটারই ফায়দা নিল। ওকে একটানে নিজের দিকে ঘুরিয়ে আস্তে আস্তে ঠোঁট ডোবালো নীলিমার তুলতুলে নরম রক্তরাঙ্গা অধর যুগলের ভাঁজে। শায়রের প্রথম স্পর্শ অকস্মাৎ কেঁপে উঠল নীলিমা। অথচ শায়রের স্পর্শগুলো কতটা নরম আর স্বস্তিদায়ক তা বলে বোঝানোর নয়। এটা ছিল একটা সুন্দর প্যাশনের চুমু, যার ফলরূপ নীলিমার হৃদয় মন সবকিছু ক্রমশ নাড়িয়ে দিচ্ছে উত্তাল সমুদ্রের মতো বেসামাল ঢেউ। ক্ষণে ক্ষণে মাথাছাড়া দিয়ে উঠছে অযাচিত বন্য চাহিদারা। শায়র নীলিমার হাতে হাত রেখে আধ শোয়া হয়ে আছে, আর নীলিমা ওর উপরে গভীর চুম্বনে একটা ভেজা নরম অনুভূতিতে আবিষ্ট হয়ে নীলিমাও কেমন যেন নেতিয়ে পড়ল। নিজের অজান্তে হাত নিয়ে রাখল শায়রের কাঁধের উপর। ঠিক সেই সময় শায়র চেতনা হারিয়ে বিড়বিড় করতে করতে আস্তে করে ঢলে পড়ল নীলিমার বুকের ওপর। অসহ্য রকম বিরক্তিকর একটা পরিস্থিতিতে পড়ে অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল নীলিমা। ও এখন স্পষ্ট শুনতে পাচ্ছে শায়র অস্পষ্ট আওয়াজে বলছে, তুমি অনেক সুন্দর রাগিনী, তুমি অনেক বেশি সুন্দর। আই ওয়ানা টাচ ইউ, কিস ইউ ইভেন। এটুকু বলেই পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে রইল শায়র। এদিকে শায়রের কথায় প্রচণ্ড বিরক্ত লাগছে নীলিমার। ও এক ধাক্কায় শায়রকে নিজের থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে দাঁত কটমটিয়ে বলল, মাতাল একটা।
কাল সারা রাত কৃতিককে ফোনে না পেয়ে আজ সকাল সকাল ডাক্তার সমেত বাড়ি বয়ে এসে কৃতিককে চেক আপ করিয়েছে প্রত্যয়। ডাক্তার বলেছে কৃতিকের শরীর এখনও অনেকটাই দুর্বল, অ্যাক্সিডেন্টের ধকল কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তার উপর কালকে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছে নিজের অসুস্থ শরীরটাকে, যার দরুন এই মুহূর্তে হাতে স্যালাইন লাগিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে কৃতিক। ওর এক হাতে আইপ্যাড আর কানে হেডফোন, এভাবে বসে বসে কি শুনছে কে জানে। কৃতিকের থেকে হাত কয়েক দূরে স্টাডি টেবিলে বসে তখন থেকে ল্যাপটপে কি যেন টাইপ করছে ওরও। আসলে আজ বহুদিন বাদে আবারও লিখতে বসেছে ও। লেখালেখিটা মূলত এমনই, হৃদয় থেকে শব্দগুচ্ছ উগড়ে না বেরোলে একটা অক্ষরও লেখার শক্তি নেই। ওরও পারেনি এতগুলো দিন বসে থেকেও কোনো একটা বাক্য সাজাতে, কারণ মনের ব্যথা আর মস্তিষ্কের হয়রানি ওকে লিখতে দেয়নি। কোনো এক অজানা শক্তি বলে আঙ্গুলগুলোকে করে দিয়েছিল অসার আর অপারক। বহুদিনের সে অপারক শক্তি বলকে হটিয়ে আজ আবারও শান্ত মস্তিষ্কে মন দিয়ে লিখছে ওরও। অফিসের কাজ আছে বলে প্রত্যয় অনেক আগে চলে গিয়েছে। যদিও কৃতিক নিজেই নিজের কাজ করতে পারে, তবুও প্রত্যয় যাওয়ার আগে ওরকে সব কিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে। এছাড়া কৃতিকের কথা মতো কালকের ঘটনার জের ধরে ওরকেও প্রাথমিক চিকিৎসা আর কিছু ঔষধপত্র লিখে দিয়ে গিয়েছেন ডাক্তার। কৃতিকের স্যালাইন শেষ পর্যায়ে। ওরু তখনও সচকিত হয়ে এক ধ্যানে টাইপ করছিল। এমন সময় ভাইব্রেট আওয়াজ তুলে কম্পিত হয়ে বেজে উঠল কৃতিকের ফোন। মোবাইল ফোনটা তখন ওর কাছেই ছিল, কারণ অনুর সাথে কথা শেষ করে আর কৃতিককে ফেরত দেওয়া হয়নি ফোনটা, এখানে রেখে দিয়েছিল মনের ভুলে। তাই এই মুহূর্তে ল্যাপটপের দিক থেকে চোখ সরিয়ে চেয়ার ছেড়ে মোবাইল হাতে কৃতিকের কাছে এগিয়ে গেল। কৃতিকের দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, ক্লাব থেকে কল এসেছে। কৃতিক কানের হেডফোন খুলে এক নজর মোবাইলে চোখ বোলালো, অতঃপর কলটা কেটে দিয়ে সেটাকে অযত্নে ছুঁড়ে মারল বিছানার এক কোণে। কি হলো? ওর প্রশ্নে কৃতিক ওর পানে চেয়ে শান্ত স্বরে বলল, কিছু হয়নি বেবি। তাহলে ফোনটা এভাবে ছুঁড়ে ফেললেন কেন? কৃতিক অরুকে কাছে টেনে এনে নিজের পাশে বসিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, যে রাইডিংয়ের কারণে আমার হার্টবিট এতটা ব্যথা পেয়েছে, সে রাইডিং আমাকে এভাবে আলাদা করে দিয়েছে, সে রাইডিং আমি পুনরায় কন্টিনিউ করব ভেবেছিস? ইভেন আই হেট বাইক। আজ থেকে আমার একটাই অবসেশন, আর সেটা হলি তুই। এতক্ষণ ধরে কৃতিকের কথাগুলো মনোযোগী হয়ে চুপচাপ শুনলেও এই মুহূর্তে ছট করে উঠে দাঁড়িয়েছে ওরও। ওরকে উঠে যেতে দেখে কৃতিক গভীর গলায় প্রশ্ন ছুড়ল, হোয়াট হ্যাপেন বেবি? ওরও দ্রুত হাতে স্যালাইন খুলতে খুলতে বলল, স্যালাইন শেষ হয়ে রক্ত উঠে এসেছে, তবুও চুপ করে আছেন। বলি, আপনার কি অনুভূতি শক্তি নেই নাকি? স্যালাইন খোলা হয়ে গেলে কৃতিক ওরকে হ্যাঁচকা টানে নিজের বুকের উপর ফেলে দিয়ে বলল, কে বলেছে নেই? কাছে আয়, দেখাচ্ছে। ওর মুখ ভার করে বলল, থাক, আর দেখাতে হবে না, হাতে লাগবে আপনার। নো ওয়ে। কথাটা বলেই অরুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর উপর উঠে বসল কৃতিক। দুই হাতে অরুর নরম কবজি দুটো চেপে ধরে হাসকি স্বরে বলল, কাল আমার কতটা কষ্ট হয়েছে সেই খবর রাখিস তুই? সারা রাত একটু ঘুমোতে পারিনি, তাও নিজেকে বারবার বুঝিয়েছি। আমার পিচ্ছি বউটা ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল, এই ঘুমন্ত পরিটাকে কি করে জাগাতাম আমি? আমি তো নির্দয় মানব, তবু এই নিষ্ঠুরতম কাজটা করতে পারিনি আমি। ফলে রাতের মতো ছাড় দিয়েছি তোকে। সকালবেলা যে কিছু করব তাও সহ্য হলো না তোর অজুক দুলাভাইয়ের। কোথা থেকে যেন উড়ে এসে স্যালাইন ঝুলিয়ে দিয়ে গেল, আর এখন তুইও বাহানা দেখাচ্ছিস। কি সাহস তোর অরু? ভয় করছে না আমাকে? মাথাটা অন্যদিকে ঘুরিয়ে অরু লাজুক হেসে জবাব দিল, না করছে না, আপনার সব রকম রূপ দেখে অভ্যস্ত আমি। বেবি, লুক অ্যাট মি। কৃতিকের ডাকে ওর চোখে চোখ রাখলো অরু। তৎক্ষণাৎ হৃদয়ে ঝড় বইতে শুরু করছে অরুর। ওলট পালট হয়ে যায় আবেগের সমুদ্র। কি ভয়ানক আকর্ষণ ওই ভাসমান চোখ দুটোতে। অরু আজও বুঝতে পারে না কি আছে ওই দুই চোখে, যা অরুকে এভাবে নিস্তেজ করে ছাড়ে, হৃদয়ের কুল ভেঙে চুরে প্লাবিত করে দেয় মুহূর্তে। আজ সকল সংকোচ উপেক্ষা করে অরু প্রশ্নটা করে বসল কৃতিককে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে শোধালো, কি আছে আপনার দু চোখে বলুন না? হাতের ক্যানোলা থাকার দরুন ব্যস্ত হাতে অরুর শরীরের সম্ভ্রমটুকু টেনে ছিঁড়তে ছিঁড়তে কৃতিক হিসিয়ে জবাব দিল, অবসেশন। আই থিঙ্ক আনহেলদি অবসেশন। নিজের জামার নড়বড়ে হাল দেখে অরু অসহায়ের মতো করে বলল, কী করছেন? এটা আমার পছন্দের জামা। কৃতিক উদ্ভ্রান্তের মতো অরুর কপালে চুমু খেয়ে জবাব দেয়, আবার কিনে দেব বেবি, একটা নয় 10টা কিনে দেব, তাও এখন চুপ করে থাক। না না, কি যেন বলছি, জাস্ট কন্টিনিউ ইট। কৃতিকের কথা মতো অরু পুনরায় শোধালো,
আর অবসেশনের বাইরে গিয়ে ওর প্রশ্নের সঠিক উত্তর বোধহয় কৃতিকেরও অজানা। দুনিয়াতে এত সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে থাকতে কেন ও অরুর জন্যই শুধু এতটা পাগলামি করে কে জানে। অজানা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেল কৃতিক, বরং এক সমুদ্র ভালোবাসায় হারিয়ে যাওয়ার প্রয়াসে মুখ বাড়িয়ে দিল অরুর তুলতুলে নরম উন্মুক্ত গলার ভাঁজে। তবে ওর অধৈর্য গোল অরুকে স্পর্শ করার আগেই অরুর গলায় অনেকগুলো কালচে ক্ষত দেখতে পেয়ে ভীষণ ব্যতিব্যস্ততায় কপালটা কুঁচকে এলো কৃতিকের। ও সেগুলোতে তীক্ষ্ণ নজর বুলিয়ে অকস্মাৎ শক্ত হাতে গলাটা চেপে ধরল অরুর। কৃতিকের স্পর্শ বরাবরই তীব্র বেদনাদায়ক, কিন্তু কোনটা ভালোবাসার স্পর্শ আর কোনটা ক্ষোভের সেটা বেশ ভালোভাবে বুঝতে পারে ওরও। যার দরুন অসহনীয় ভালোবাসার স্পর্শের মাঝে হুট করে এমন রাগের বহিঃপ্রকাশ ঘটায় কিছুটা আতঙ্কিত হয়ে কৃতিকের চোখের দিকে চাইল ওরও। দেখল একটু আগের সে কামুক চোখ দুটো কখন যে উধাও হয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই। কৃতিকের হাতের বাঁধনটা এতই দৃঢ় যে অরুর দম আটকে আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আপনা আপনি। তবুও বহু কসরত করে কৃতিকের আগুনের হলকার মতো চোখের দিকে চেয়ে অস্পষ্ট আওয়াজে অরু শুধালো, কি হয়েছে? লাগছে তো আমার। অরুর কথায় পাত্তা দিল না কৃতিক। মুখের পেশিগুলো শক্ত করে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, গত 2 মাস ধরে তোকে স্পর্শ করিনি আমি। তাহলে এগুলো কি? কে করেছে? তোর শরীরে পার্পল মার্ক? আমার জিনিসে কে হাত দিয়েছে? শেষ কথাতে ধমকে উঠল কৃতিক। অরু নিজেও বুঝে উঠতে পারছে না কোন দাগের কথা বলছে কৃতিক। তাছাড়া কেমন করে বা এলো এ দাগ? অরুর মাথাটা কাজ করছে না। এদিকে ছাপ উত্তর দিতে না পারলে কৃতিক নির্ঘাত মেরে ফেলবে ওকে। সে ভয়ে ওর রামতান্ত করে বলল, আপনি কাল কথা দিয়েছিলেন আমাকে আর মারবেন না। এই চুপ, রাখ তোর কমিটমেন্ট। আগে জবাব দে, আমার জিনিসে কে এভাবে স্পর্শ করেছে? নয়তো আজ তোর শরীরের কোনো জায়গায় বাদ রাখবো না আমি অরু, রক্তাক্ত করে ফেলবো একদম। এর থেকেও বেশি জঘন্য অবস্থা হবে তোর। কথা বলতে বলতে অরুকে হ্যাঁচকা টান দিয়ে বসিয়ে দিল কৃতিক। কৃতিকের সেই টানে অরুর মনে হলো বাহু থেকে ওর হাতটাই ভেঙে চলে আসবে। কোনো মতে কম্পিউটারের ভাঁজে নিজেকে আড়াল করে অরু ব্যথায় কাতরাতে কাতরাতে হেঁচকি তুলে বলল, বিশ্বাস করুন, আমি জানি না কিভাবে হলো এসব। এই মুহূর্তে কৃতিকের মেজাজ চড়ে আছে সপ্তম আসমানে। সেই সাথে উগ্রতা ছড়িয়ে পড়েছে চোখে মুখে, এমনকি সমগ্র শরীর জুড়ে। ও পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলত অরুকে। ওর জিনিসকে কেউ এতটা গভীরভাবে স্পর্শ করেছে আর অরু কিনা সেটা এড়িয়ে যাচ্ছে। কত বড় কলিজা ওর! মাত্রাতিরিক্ত ছড়াও মেজাজের ফলস্বরূপ এবার অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। সেভাবে অরুর মুখের সামনে মুখ এনে কঠিন গলায় বলে উঠল, জানিস না মানে? তোকে কেউ এভাবে স্পর্শ করলো আর তুই জানিসই না? কার সাথে শুয়েছিস সত্যি করে বল। দাগগুলো তো তরতাজা মনে হচ্ছে। অমিতের সাথে নয় তো? অরু তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে এদিক ওদিক জোরে জোরে মাথা নাড়ালো। তবে তার দৃষ্টিগোচর হলো না কৃতিকের। তার আগে ওর চোখ দিয়ে ঠেকলো স্টাডি টেবিলের উপর রাখা ল্যাপটপের দিকে, যেখানে অরুর বহু কষ্টের লেখাগুলো এখনও ফ্রন্ট পেজে ভাসছে। কৃতিক সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত ফিসে বলল, আমি জানতাম এই অমিতের প্রতি তোর ভীষণ দুর্বলতা। কি বলছেন এসব পাগল লোক? এতক্ষণ নিজে ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকায় অরু খুব একটা খেয়াল করতে পারেনি কৃতিকের কর্মকাণ্ড। কিন্তু যে মুহূর্তে মনে পড়ে গেল এটা আসলে রেজার কাজ, সেদিন ধস্তাধস্তির সময় রেজা অসংখ্যবার অরুর গলা টেনে ধরেছিল, যার প্রেক্ষিতে নখের আঁচড় বসে এমন কালচে হয়ে গিয়েছে কলার বোনগুলো। ঠিক তখনই চেঁচিয়ে উঠল অরু। তবে অরুর চেঁচানোতে খুব একটা যায় আসলো না কৃতিকের। ওর আগের বশবর্তী হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অরুর ল্যাপটপটা তুলে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে আছাড় মারল মেঝেতে। প্রথমবারে খুব একটা ক্ষয়ক্ষতি না হওয়ার দরুন কৃতিক পুনরায় সেটা হাতে তুলে নিয়ে এবার জানালা দিয়ে বাইরে ফেলতে উদ্যত হয়। চোখের সামনে নিজের স্বপ্ন, এতগুলো দিন ধরে জমানো লেখা সব এভাবে নিজের স্বামীর হাতে ধ্বংস হয়ে যেতে দেখে বিছানা ছেড়ে ছুটে এসে কৃতিককে আটকালো ওরও। পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, থামো প্লিজ, ওটা ফেলো না। আমি তোমাকে সব খুলে বলছি, তাও ওটা ফেলো না দয়া করে। এখানে অমিতের কোনো যোগসূত্র নেই। লেখালেখি আমার ছোটবেলার স্বপ্ন। কৃতিক থামলো, ল্যাপটপকে বাইরে না ফেলে ছুঁড়ে মারল টেবিলের উপর।
অরুর তুমিতে কাজ হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এরপর সেভাবে পেছন থেকে জড়িয়ে ধরে একে একে রেজার ঘটনা সব খুলে বলল কৃতিককে। কৃতিক শুধু দুই হাত মুঠিবদ্ধ করে সবটা চুপচাপ শুনে গেল। অতঃপর ঘুরে দাঁড়িয়ে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে গমগমে আওয়াজে শোধালো, আর কোথায় টাচ করেছে বাস্টারটা? কৃতিকের কথার জবাবে অরু অন্যদিকে মুখ ঘুরিয়ে না সূচক মাথা নাড়ালো। কৃতিক কি যেন ভেবে নিজের শার্টটা খুলে অরুর উন্মুক্ত শরীরটা ঢেকে দেয়। পর মুহূর্তই নিজের একটা হুডি পরে সিগারেট আর ওয়ালেট নিয়ে গটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে রেস্ট কর, তোকে টায়ার্ড লাগছে। কৃতিকের কথায় জবাব দিল না ওরও। উল্টো রাগে ক্ষোভে ফোঁসফোঁস করতে করতে কৃতিক বেরিয়ে যেতেই ধাপ করে লাগিয়ে দিল বেডরুমের বিশাল দরজাটা। সেবেলা সেভাবেই কেটে গেল। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, এক পর্যায়ে বিকেল পেরিয়ে আঁধারে চাদর মুড়ি দিয়ে রাত নেমে এলো সুবিশাল ধরনী জুড়ে। তখনও অরু যেন অস্তিত্বহীন। সারাদিনেও একটিবার দরজা খোলেনিও, আর না তো খোঁজ নিয়েছে কৃতিকের। ওদিকে কৃতিকও কেন যেন আগ বাড়িয়ে ঘটায়নি অরুকে। আর ঘাটাবেই বা কেন? ও কি তার যোগ্যতা রাখে আদৌ? তাছাড়া অরু দরজা খুললে কী বা জবাব দেবে ও? এই তো সকালেই শুধু শুধু মেয়েটাকে কথার আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে কৃতিক। ওর মাত্রাতিরিক্ত পসেসিভনেস, অবসেশন, টক্সিসিটি এসব ওরকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট। কৃতিক সেটা ভালো করে জানে। তবুও কেন যেন রাগ উঠলে নিজেকে সংযত করতে পারে না কৃতিক। অরুর বেলায় তো মোটেই না। তখন বারবার মনে হতে থাকে, এই শরীর, এই আত্মা সব আমার, সব ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারি আমি। আমাকে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না, স্বয়ং অরু নিজেও না। অথচ রাগ পড়ে গেলে সে সব ঘটনার জন্য ভীষণ অনুশোচনায় হৃদয়টা হাহাকার করে ওঠে কৃতিকের। বারবার মনে হয়, একটু একটু করে ভালোবাসার বীজ বপন শেষে ছোট্ট চারাগাছ থেকে বেড়ে ওঠা ফুলের মতো পবিত্র আত্মাটাকে কি করে এতটা আঘাত করলাম আমি। আমার মতো একটা লাগামহীন ছন্নছাড়া ছেলেকে ভালোবেসে অরুও তো আজ অবধি কম যন্ত্রণা সহ্য করেনি। শুধুমাত্র আমার টানে ইউএসএ পর্যন্ত চলে এসেছে মেয়েটা, আর আমি হিজিবিজি ভাবতে ভাবতে ভীষণ ক্ষোভে চিৎকার করে উঠল কৃতিক। ফকড মাই অ্যারোগেসি। এখন নিশ্চয় অরু কৃতিকের কথা শুনবে না। হ্যাঁ, কৃতিক পারে অরুকে জোর জবরদস্তি করতে, কিন্তু সকালের ঘটনার পরে সেটা কি আদৌ উচিত হবে? সেই ভেবেই নিজেকে সারাটা দিন গুটিয়ে রেখেছে কৃতিক। দুপুরের সময় অরুর পছন্দের বিরিয়ানি অর্ডার করে সেটাকে ড্রোনের সাহায্যে জানালা দিয়ে অরুর রুমে পাঠিয়েছে। তাও ওকে এইটুকু বিরক্ত করেনি কৃতিক। খাবারের সাথে দিয়ে দিয়েছে ছোট্ট একটা চিরকুট, যাতে লেখা, আই এম সরি হার্টবিট, আর এমন হবে না, জীবনেও হবে না। একটু রুমে অ্যালাউ করো, তোকে অনেক আদর করব। সাথে দুঃখে দুঃখে একটা ইমোজি। তবে এই চিরকুট ফিরকুটে আজ আর মন টলল না অরুর। ও খাবার রেখে দিয়ে চিরকুটটা পুনরায় ফেরত পাঠিয়ে দেয় ড্রোনের সাথে। ড্রোনটা চিরকুট সমেত ফিরে আসায় কৃতিক ভেবেছিল অরু হয়তো কিছু লিখে পাঠিয়েছে। তাই তাড়াহুড়ো করে ব্যাকইয়ার্ড থেকে ড্রোনটা কুড়িয়ে চিরকুট খুলে কৃতিক দেখতে পায় ওর সরিটা কেটে কুটে সেখানে কতগুলো রাগী ইমোজি এঁকে দিয়েছে অরু। অগত্যায় বউয়ের কাছে ক্ষমা প্রার্থনাটা নদীতে বহমান উল্টো স্রোতের মতোই বিপুলে চলে গেল জায়ান কৃতিকের। অন্ধকারের মাঝে হাই পাওয়ার চশমা দিয়ে খালি চোখে চারিদিকের কোনো কিছু দেখতে পাওয়ার উপায় নেই। অথচ এই নিকষ আঁধারের মাঝেও সায়রের দুঃখী দুঃখী মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে অর্ণব। খানিক বাদে বাদে ফোঁসফাঁস করে দীর্ঘশ্বাস ছাড়ছে সে। ঘটনাটা 1 কিংবা 2 মিনিট ধরে চলমান নয়। সেই যে পাহাড়ের চূড়ায় এসে তিনজন মিলে বসেছে, তখন থেকে চারিদিকে নীরবতা বিরাজমান। ফাঁকে ফাঁকে সায়রের দীর্ঘশ্বাসের আওয়াজ ভেসে এলেও কৃতিক নীরবে স্মোক করছে শুধু। এদের দুঃখী দুঃখী ব্যথাতুর চিত্তের মাঝে পড়ে অর্ণবের নিজেকে এলিয়েন মনে হচ্ছে, যার আদতে কোনো দুঃখ কষ্ট বলে কিছুই নেই। অথচ এলিসের প্রেগন্যান্সি মুড সুইংয়ের খপ্পরে পড়ে প্রতিদিন কি মারটাই না হজম করে ছেলেটা। সে কথা না হয় অজানায় থাক, আপাতত সায়রের এই দীর্ঘশ্বাস মেনে নেওয়া যাচ্ছে না মোটেই। ওকে থামাতে হবে। তাই কিছুটা বিরক্ত হয়ে অর্ণব বলে ওঠে, কি হয়েছে বলতো? এভাবে নিঃশ্বাস নিতে থাকলে তো হায়াত পুরাবার আগে মরে যাবি তুই। তৎক্ষণাৎ সায়র খেকিয়ে উঠে বলল, তোদের মতো হাড়বজ্জাত বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। শালা, কি খাইয়ে পাঠালি কাল রাতে? কিছুই মনে নেই। সকালে উঠে দেখি বউ আমার রেগে বোম হয়ে আছে। অর্ণব কপাল কুঁচকে বলল, চুমুকি খেয়েছিলি নাকি খাসনি? রাগটা করেছে কেন সেটা নিশ্চয় জানিস। সায়র মুখ কাঁচুমাচু করে বলল, আমার কিছুই মনে নেই। আর নীলিমা তো কথাই বলছে না। ব্রেকফাস্টে পোড়া রুটি খেতে দিয়েছে, তাও একটা।
সায়রের কথার পাশে অর্ণব মিনমিনিয়ে অসহায় সুরে বলল, তোর বউ তো তাও খেতে দেয়, আমার বউ তো সকালে উঠে ক্যারাটে প্র্যাকটিস করতে বেরিয়ে যায়। কিছু বললি? অর্ণব না সূচক মাথা নাড়ালো, বলল, শোন, তুই আজ গিয়ে নীলিমাকে সরাসরি জিজ্ঞেস করবি যে আদৌ তুই কিছু করেছিস নাকি করিসনি। যদি না করিস তাহলে নতুন প্ল্যান বানাবো আমরা, যার নাম হবে মিশন ফুলশয্যা। অর্ণবের কথায় সায়র হাসূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করিস? তোর না বাড়িতে বউ এসেছে, তাও তোর আমাদের সাথে আড্ডা দিতে মন চাইলো? স্ট্রেঞ্জ। কৃতিক মুখ থেকে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলল, বউ রাগ করেছে। তৎক্ষণাৎ নির্বিকার গলায় অর্ণব বলে উঠল, তো রাগ ভাঙালেই তো হয়। তাছাড়া ওরও একটা সফট, ও তোর ওপর কতক্ষণই বা রাগ করে থাকবে? বেশি হলে 1 ঘন্টা, সারা দিন। অর্ণবের মুখের ওপর কথাটা বলে সায়রের মতো করে দীর্ঘশ্বাস ছাড়ল কৃতিক। অর্ণব বুদ্ধিমানদের মতো মাথা দুলিয়ে বলল, বুঝেছি, জটিল সমস্যা। তুই একটা কাজ কর, তুই বরং ওরুকে কোনো একটা সারপ্রাইজ দিয়ে দে, দেখবি রাগফাগ সব উধাও। অর্ণবের কথায় কৃতিক ওরপানের প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলে অর্ণব পুনরায় বলে, এই ধর ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেলি, ফুল দিয়ে প্রপোজ করছি, কিংবা কোনো রয়্যাল প্যালেসে নিয়ে গিয়ে ওকে একটু বেহালার সুর শোনালি, সে বেহালার তালে তোরা দুজন বল নাচ করলি, তোদের পায়ের কাছে জমা হয়ে থাকবে অসংখ্য রঙিন বেলুন, মাথার উপর থেকে ঝরে পড়বে টকটকে লাল গোলাপের পাপ। অর্ণব কথা শেষ করার আগে কৃতিক ওকে ঠাস করে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাম, আমি এসব পারি না, এগুলো আমার ডিকশনারিতে নেই। ইভেন আজ পর্যন্ত আমি ওরুকে নিয়ে কোনো দিন শপিংয়ে অবধি যাইনি। যখন যা প্রয়োজন সব অনলাইনে অর্ডার করেছি, বিয়েটা পর্যন্ত করেছি কোনো মতে। সেখানে তুই কী সব বুদ্ধি দিচ্ছিস? এসব আমার ধারা হবে না। কথা শেষ করে কৃতিক উঠে দাঁড়িয়ে ওদেরকে রেখে চলে যায়। অর্ণব পেছনে ঘুরে কৃতিকের যাওয়ার পানে তাকিয়ে গলা উঁচিয়ে শুধায়, আরে কোথায় যাচ্ছিস? কৃতিক যেতে যেতে জবাব দেয়, বউয়ের রাগ ভাঙাতে। কৃতিক চলে গেলে সায়র অর্ণবকে বলে, ওদের হঠাৎ কি হলো বলতো? অর্ণব মোবাইলে কিছু একটা চেক করতে করতে জবাব দেয়, জানি না, তবে ওর মামাতো ভাই রেজা এবার শেষ। ছেলেটা একটু বেশি ধূর্ত। সায়রের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। ও তৎক্ষণাৎ উদ্বিগ্ন গলা শুধালো, শেষ মানে? অর্ণব কপট হেসে বলল, কুল সায়র, কাল ইন্টারনেটে এমনি দেখতে পাবি, এত হাইপার হওয়ার কিছু নেই। গভীর রাতে ঘুমের মাঝে অরুর যখন মনে হতে থাকে পেছন থেকে জড়িয়ে ধরে একটা খড়খড়ে উষ্ণ হাত অবাধে বিচরণ করছে অরুর সমস্ত পৃষ্ঠদেশে, ঠিক তখনই লাফিয়ে উঠে বসে পড়ল অরু। এদিক ওদিক চোখ বোলাতে গিয়ে ড্রিম লাইটের হলদে আলো স্পষ্ট দেখতে পেল কৃতিক বসে আছে ওর মুখোমুখি হয়ে। তার মানে একটু আগের হাতটা কৃতিকেরই ছিল। ব্যাপারটা বোধগম্য হতে অরু রেগেমেগে কিছু বলতে যাবে, তার আগে কৃতিক বলে ওঠে, ব্যথা করছে হার্টবিট। কৃতিকের কথায় রাগঢাক ভুলে গিয়ে উদ্বিগ্ন হয়ে উঠল ওরও। মনে মনে ভাবলো, সত্যি তো আজ কৃতিক একটা ওষুধও খায়নি, কি করে এবার খাবে? ওষুধ তো সব বেডরুমে ছিল। আর ওরও তো রাগের চোটে দরজা খোলেনি বেডরুমের। কৃতিকের ব্যথার কথা শুনে অনুশোচনা হতে লাগলো ওরুর মনে। ও তৎক্ষণাৎ কৃতিকের ভাঁজ কাট সূচালো চুলগুলোতে হাত বুলিয়ে করুণ স্বরে বলে ওঠে, মাথায় কি বেশি ব্যথা করছে? কৃতিক নাসূচক মাথা নাড়িয়ে ওর হাতটা নিজ বুকের বাম পাশে রেখে শান্ত স্বরে বলল, এখানে ব্যথা করছে, তো ইগনোর করলে আমার হৃদয়টা ব্যথা করে ওরু, খুব ব্যথা করে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পরের পর্বে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।